দেখে নেব খেলার সময় শিরোনাম। একরাশ খারাপ খবরের মধ্যে তাসকিনে স্বস্তি, স্ক্যান রিপোর্টে আসেনি নেতিবাচক কিছু। বিশ্বকাপে থাকছেন স্পিড স্টার, হিউস্টনে কাল টাইগারদের মান বাঁচানোর লড়াই। ফিফার জরিমানার সম্মুখীন হয়েও বড় গলা সালাম মুর্শিদির, জালিয়াতি ও মিথ্যাচার করিনি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বাফুফের সিনিয়র সহ সভাপতি। এবং শেষ হলো জাভি বার্সেলোনার টানাপোড়েন, ক্লাব কিংবদন্তিকে অপমান করে তাড়ালো কাতালোনিয়ানরা। নতুন কোচ জার্মান মেশিন হ্যান্সি ফ্লিক হতাশ সমর্থকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব আল হাসানের মতোই খোড়া যুক্তি দিলেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং প্রস্তুতির ঘাটতিকে দায় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হারলেও তা মূল আসরে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই পরিচালক। বিপিএল ডিপিএল মাঝে জিম্বাবুয়ে সিরিজ, দম ফেলার যেন ফুরসত নেই ক্রিকেটারদের। যেখানে টি-20 বিশ্বকাপের আগে অন্যান্য দল বিশ্রাম দিচ্ছে ক্রিকেটারদের, সেখানে বাংলাদেশিরা একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি সারতে হোস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-20 সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সেই সিরিজই এখন গলার কাটা। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হার। আর আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। দলের এই করুণ দশায় চরম হতাশ ও বিস্মিত বিসিবি কর্তারা। প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি। সেখানে আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল। প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন 150-60 এটা কোনো রান না। আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট, সেখানে এই ধরনের রান আসলে সাফিসিয়েন্ট না। সিরিজ হারের পর সাকিবের মতো কন্ডিশন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে খোড়া যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক। টি-20তে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আওড়ান পুরনো বলি। নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশনের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য। সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই যে একটা মাঠে আপনি নতুন কোনো মাঠে নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। তারপরেও আমি বলবো যে আমরা যেই দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ করেছি ডেফিনেটলি। টি-20তে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা এবং টেস্ট, শুধু টি-20 না, আমাদের টেস্টের কথাও যদি বলি, এই যে মাইন্ডসেটটা, সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি, সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি। তবে তা কি কোনো প্রভাবই ফেলবে না মূল আসরে? প্লেয়াররা জানে যে তারা কি কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি। সো আমার মনে হয় যে এটা তারা যেহেতু জানে, এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই জিনিসগুলো তারা অভাব বোধ করেছে, সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে, তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। বিশ্বকাপ নিয়ে আগেও বড় প্রত্যাশার সুযোগ ছিল না। মার্কিন মুলুকে পারফরমেন্স দেখে এখন আত্মবিশ্বাস তলানিতে নীতি নির্ধারকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একরাশ খারাপ খবরের মাঝে বড় এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট। তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ঢাকা এক্সপ্রেস। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সেরকমই এক অভাগা ক্রিকেটার। সারা বছর দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপ এলেই কেন যেন ইনজুরিতে পড়ে যান তিনি। এবারও পুরো বিপিএল ডিপিএল জিম্বাবুয়ে সিরিজ অসাধারণ পারফর্ম করে দলের 1 নম্বর পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেন তাসকিন, কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে পড়েন ইনজুরিতে। তবে এবার ভাগ্য কিছুটা ভালো ঢাকা এক্সপ্রেসের, তাই তো ইনজুর্ড ক্রিকেটারকেও দলের সঙ্গে টেনে নিয়ে যায় বিসিবি। শুধু তাই নয়, প্রথমবারের মতো দায়িত্ব দেয়া হয় সহ অধিনায়কের। এরপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে রেখেই চলে তার চিকিৎসা। সেখানে নতুন করে স্ক্যানও করা হয় তাসকিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। সিরিজ হারের বেদনার মধ্যে একরাশ স্বস্তি এনে দিয়েছে তাসকিনের এই প্রতিবেদন। বিসিবি সূত্র জানাচ্ছে, এমআরআই রিপোর্টে কোনো নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বরং সবাইকে অবাক করে দিয়ে সময়ের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তাসকিন আহমেদ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং আইসিসির প্রস্তুতি ম্যাচে তাসকিনকে না খেলালেও বিশ্বকাপে 8 জুন নিজেদের প্রথম ম্যাচ থেকেই এখন স্পিড স্টারকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লজ্জার দগদগে ক্ষত কিছুটা হলেও প্রলেপের সুযোগ বাংলাদেশের সামনে। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে কোনো টেস্ট প্লেইং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি-20-র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। টাইগারদের এই দলটায় লোয়ার মিডল অর্ডার বলে কিছুই নেই, অন্তত শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান তো তাই বলে। বিশ্বকাপের আগে এই ম্যাচটাই এখানে বাউন্স ব্যাকের আরও একটা সুযোগ। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর খুব স্বাভাবিকভাবেই দেশে ক্রিকেটে এখন চাঁদ গেল রব। মাথার ওপর আকাশ সম চাপ থাকলেও তা উতরাতে হবে টাইগারদের। বিষয়টি যত দ্রুত জানতে পারেন সাকিব শান্তরা, ততই দলের জন্য মঙ্গল। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0-তে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের। নিজেদের সবশেষ 6 ম্যাচে অপরাজিত মার্কিনীরা। ব্যাটিংয়ে প্যাটেল, স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন। বোলিংয়ে আলী খান, শ্যাডলি ভ্যানরা ভয়ঙ্কর। সব মিলিয়ে টাইগারদের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারে আইপিএল এর খবর। নিশ্চিত হলো আইপিএল এর দ্বিতীয় ফাইনালিস্ট। কোয়ালিফায়ার 2-তে রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 26 মে ফাইনালে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে যতটা না এক্সাইটিং ম্যাচ হওয়ার কথা ছিল সেটা তেমনটা কিন্তু হয়নি। অনেকটা আধিপত্য দেখিয়ে আমরা দেখলাম যে ম্যাচটা জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস, যারা কিনা ব্যাঙ্গালুরু অর্থাৎ কোহলির দলকে হারিয়ে ফাইনালে পা রেখেছে, তারা কিন্তু শেষ পর্যন্ত এসে 36 রানে হেরে কিন্তু বিদায় নিতে হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে হয়, তাদের সবসময় আমরা দেখেছি যে এই আইপিএলে গোটা সময়টাতেই কিন্তু ওপেনাররা সবসময় একটা ভালো স্টার্ট এনে দিয়েছেন এবং যার উপর ভর করে কিন্তু বড় রান সংগ্রহ করে দিয়েছেন এবং কি ব্যাটসম্যানদের উপর ভর করে কিন্তু তারা এই পর্যন্ত এসেছে। তবে লাস্ট 3টা ম্যাচের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে ওপেনিং পার্টনারশিপটা খুব বেশি ভালো রান এনে দিতে পারছে না। তারপরও আজকের উইকেটের জন্য 175 রানটা অনেক বড় না হলেও কিন্তু চ্যালেঞ্জিং একটা স্কোর ছিল, কারণ চিপকের উইকেট একটু স্লো টাইপের উইকেট। অনেকে এটাকে আমরা দেখি যে মিরপুরের উইকেটের সঙ্গে তুলনা করেন এবং কি স্পিনাররা বেশ ভালো সুবিধা পেয়ে থাকেন। আমরা দেখেছি আইপিএলের প্রথম ম্যাচে যখন মুস্তাফিজ খেলেছিল চেন্নাইয়ের হয়ে, সেই ম্যাচে মুস্তাফিজ কিন্তু 4 উইকেট নিয়েছিল এবং তিনি যে স্লো উইকেটে ভালো বোলিং করেন সেটা কিন্তু প্রমাণ করেছিল এই চিপকের উইকেটে। এবং কি আজকের দিনে আমরা দেখলাম যে স্পিনাররা, শাহবাজ কিন্তু একটা পার্থক্য করে দিয়েছেন সানরাইজার্সের হয়ে বল হাতে। এবং পাশাপাশি যদি বলি যে
রাজস্থানের কথা, তারা শুরু থেকে যেভাবে আসলে ব্যাটিং করে আসছিল সেই জায়গাটায় আসলে এই 176 রান তাড়া করা, এই ধরনের উইকেটে যেভাবে খেলার দরকার ছিল সেটা আসলে তারা পারেনি, এবং কি শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে, যেটা আসলে প্রথম কোয়ালিফায়ারে আমরা দেখেছি কলকাতা এবং কি সানরাইজার্স মুখোমুখি হয়েছিল। দুই দলের মধ্যকার ম্যাচ থেকেই কিন্তু জিতে প্রথমবারের মানে শুরুতেই আসলে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা, এবং কি সেকেন্ড কোয়ালিফায়ার খেলে কিন্তু সানরাইজার্স আবারও সেই ফাইনালে জায়গা করেছে নিয়েছে, এবং প্রথম কোয়ালিফায়ারের কিন্তু আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে ফাইনালে। এখন দেখার পালা এই উইকেটে এসে আসলে কারা শেষ হাসিটা হাসে। একটু যদি বলি যে কলকাতার কথা, সেখানে কলকাতা কিন্তু যেহেতু প্রথম কোয়ালিফায়ার জয় করে এসেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ আগে ভাগে এসেছে। সেটা কিন্তু ভালো একটা সময় পেয়েছে কলকাতা, এবং কি কলকাতার অনেক দর্শক এসেছেন যারা আসলে ফাইনালকে উপভোগ করতে চান। তবে সানরাইজার্সের ওপেনিং যদি কলকাতাকে যদি আসলে এখানে জিততে হয় পর্যন্ত তারা ঘরে করতে হয়। চেন্নাইয়ের চেপাক থেকে আইপিএল এর সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এবারে দেশের ফুটবলের খবর। দায়িত্ব অবহেলার কারণে ফিফার জরিমানার সম্মুখীন হয়েছি, কোনো অনৈতিক কার্যক্রম কিংবা জালিয়াতি ও মিথ্যাচার করিনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন মন্তব্য করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। দোষী সাব্যস্ত হওয়ার ভবিষ্যতেও বাফুফের দায়িত্ব পালন করবেন কিনা তা অবশ্য পরিষ্কার করেননি বাফুফের এই বড় কর্তা। কোনো দুর্নীতি হয় নাই, ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। বেশ বড় গলায় ফিফার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। তবে এই দায় তিনি এড়াতে পারেন কিনা সে প্রশ্ন তখনই উঠে বেশ জোরালোভাবে। অস্বীকার করলেও অবশেষে তিনিও ফেসেছেন ফিফার জালে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে ফিফা, তার প্রত্যেকটাই ছিল সালাম মুর্শিদির বিপক্ষেও। তবে সবচেয়ে গুরুতর দুই অভিযোগ অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি ও মিথ্যাচার থেকে রেহাই পান ফেডারেশনের এই বড় কর্তা। সালাম মুর্শিদিকে নিয়ে ফিফা অনলাইন ট্রায়ালের আয়োজন করে গেল 8 ফেব্রুয়ারি। এরপর আইনজীবী নিয়োগ করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান সিনিয়র সহসভাপতি। প্রায় 1 মাস পর রায় প্রকাশ করে ফিফা। সেখানে আর্টিকেল 16 এবং 25 থেকে রেহাই পেলেও দায়িত্বে অবহেলার বিষয়টি এড়িয়ে যেতে পারেননি তিনি, যার ফলে 10,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট 3টির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ 2টি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় 4 জন স্বাক্ষরকারীর মধ্যে 2 জনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম আর্থিক জরিমানা। এর আগে একই অভিযোগে সব ধরনের ফুটবল থেকে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। অধিকতর তদন্ত শেষে শাস্তির এই মেয়াদ বাড়িয়ে করা হয় 3 বছর। এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানা সহ সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় 2 বছর, যাদের প্রত্যেককেই চাকরিচ্যুত করে বাফুফে। ফিফার দুর্নীতির খাতায় যাদের নাম এসেছে একে একে তাদের সবাইকেই অপসারণ করেছে বাফুফে। এই তালিকা থেকে শেষ মুহূর্তে নাম কাটা পড়লেও নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করতে পারেননি সালাম মুর্শিদি। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি, সেটাই এখন দেখার বিষয়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো অনূর্ধ্ব 15 শেখ হাসিনা বিভাগ ভিত্তিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম আসরে অংশ নিয়েছে ঢাকা বিভাগের 4 জেলা, গাজীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল ও ঢাকা জেলা। করিমা আক্তার, বয়সটা সবে মাত্র 13। ক্রিকেটকে ভালোবেসে এ বয়সেই চলে এসেছেন বাইজি গজে। এখনই স্বপ্ন বুনছেন দেশকে প্রতিনিধিত্ব করার, যে স্বপ্নের উৎসাহ মিলেছে তার পরিবার থেকে।
বাংলাদেশের 2000 সালের পর থেকেই নারী ক্রিকেটের চর্চা শুরু হলেও এখনও সমৃদ্ধ নয় জাতীয় দলের পাইপলাইন। খুদে ক্রিকেটার তৈরিতেও নেই তেমন কোনো কার্যক্রম। তবে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা। ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থাকে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করেছে শেখ হাসিনা অনূর্ধ্ব-15 বিভাগ ভিত্তিক নারী টি-20 লিগ, যার প্রশংসায় বিভোর বিসিবির নারী উইংয়ের চিফ কোঅর্ডিনেটর। আমাদের তো আসলে মূল দরকার আমাদের যারা মহিলা ক্রিকেটার আছেন তাদের খেলার ক্ষেত্র তৈরি করে দেওয়া। এই ধরনের টুর্নামেন্ট হলে যেটা হয় যে সবসময় কোনো না কোনো বিভাগ থেকে কোনো জেলা থেকে আমরা কিন্তু খেলোয়াড় পেয়ে যাই। ঢাকা, গাজীপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলা নিয়ে আয়োজিত হয়েছে প্রথম আসর। তবে টুর্নামেন্ট আয়োজন করলেও ব্যবস্থাপনা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। মাঠে ছিল না কোনো ভিডিও, নারীদের পোশাক পরিবর্তনের জন্য ছিল না ড্রেসিং রুমও। এমনকি বরাদ্দ হলেও দলগুলোকে কোনো আর্থিক সহযোগিতা করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। জেলাগুলো কিন্তু আমরা আর্থিক সাহায্য পাই নাই, অথচ গ্রাসরুট লেভেল থেকে কিন্তু খেলোয়াড় আমরাই তৈরি করি। তো হঠাৎ করে এই খেলাটা দেওয়াতে আমাদের একটু আর্থিক সমস্যা আমরা পড়েছি। যে ধরনের ফ্যাসিলিটি থাকার কথা ছিল মেয়েদের জন্য, আমার দেখার মধ্যে সেই ধরনের ফ্যাসিলিটিটা নাই। ফিজিও দরকার ছিল, এখানে একজন একটা ড্রেসিং রুম করে দিত, তাহলে হয়তো বা তারা ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে অনেক ভালো একটা সুবিধা পেত। প্রথম আসর নিয়ে নানা অভিযোগ থাকলেও এমন টুর্নামেন্ট পেয়ে ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন খুদে ক্রিকেটাররা। প্রত্যাশা ধারাবাহিকতার। নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, তারপর হচ্ছে আবার খেলবো। আমার অনেক দূর যাওয়ার স্বপ্ন যে আমি ন্যাশনাল খেলবো। এই যে এখানে আসছি অনেক ভালো লাগতেছে। এতে আমরা অনেক হ্যাপি যে আমাদের প্রতিভাটা আমরা এখানে দেখাইতে পারবো। এদিকে এখান থেকে সেরা প্লেয়ারদের বাছাই করে তাদের নিয়ে বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির নারী উইংয়ের চিফ কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 350 প্রতিযোগী নিয়ে শুরু হলো শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। টুর্নামেন্টে যারা ভালো করবেন তাদের নিয়ে আলাদা ট্রেনিং ক্যাম্প করবে অ্যাথলেটিক্স ফেডারেশন। এদিকে 11তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে ব্রোঞ্জ পদক জয়ী মাহফুজুর রহমানকে 1 লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে ফেডারেশন। সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেন ফিরে পেল প্রাণ। অ্যাথলিটদের পদচারণায় মুখর দেশের ক্রীড়া অঙ্গনের আতুর ঘর। শুরু হলো শেখ কামাল 38তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় 350 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এছাড়াও এই টুর্নামেন্টে 150 জন বিচারক দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছিল ভিন্ন এক আয়োজন। ইরানের তেহরানে অনুষ্ঠিত 11তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটারের রূপা জয়ী অ্যাথলেটিক জহির রায়হান এবং হাই জাম্পে ব্রোঞ্জ জয়ী মাহফুজুর রহমানকে অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে 3 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। বৈশ্বিক আসরে আরো ভালো করতে বিদেশের মাটিতে দীর্ঘমেয়াদী অনুশীলনের বিকল্প নেই বলে মনে করেন ব্রোঞ্জ জয়ী মাহফুজ। ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে চান এই অ্যাথলিট। পাশাপাশি আগামী প্রজন্মকে আগ্রহী করতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন মাহফুজ। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন অ্যাথলিট উঠে আসবেন বলেও আশাবাদী তিনি। জুনিয়র খেলার পরে একটা রেজাল্ট করছি, রেজাল্টের পরে ক্যাম্প হয়, কিন্তু এখনো এই কিছুদিন পরে হয়তো বা জুনিয়র মিটের ক্যাম্প শুরু হবে, ন্যাশনাল ক্যাম্প। তো এখান থেকে দেখবে যে কাকে দিয়ে সম্ভব, সিলেকশন করবে, সিলেকশন করে তাদের ক্যাম্প করাবে, প্র্যাকটিস করবে, দেন সিনিয়র মিট খেলবে। ভালো করতে পারে তখন এভাবে তারা আস্তে আস্তে এগিয়ে যাবে। সামনে কিছু গেমস আছে, 4 সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স, তারপর আর্ট মার্শাল ইনডোর গেমস থাইল্যান্ডে। তো এই দুইটাতে আমার যাওয়ার কথা আছে, পার্টিসিপেট করবো। তো ওখানে আমি ভালো একটা পারফর্ম করছি। মেগা ইভেন্টের পদকজয়ী অ্যাথলিটদের কাছে পেয়ে নানা পরামর্শ নিয়েছেন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স অংশগ্রহণকারীরা। তবে নিজেদের সুযোগ সুবিধা নিয়ে নানা আক্ষেপ রয়েছে তাদের। ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চাই, ভালো কোচ পাইলে, ভালো পাইলে আলহামদুলিল্লাহ যাওয়াটা সম্ভব। ওরা তো বিগ স্পিডে সারা বছর ট্রেনিং করে, আমরা সচরাচর এরকম ট্রেনিং করার সুযোগ পাই না। জেলাতে যতটুকু সুযোগ পাই আলহামদুলিল্লাহ অতটুকু চেষ্টা করে যাই। এই টুর্নামেন্টে পারফরমেন্সের উপর নির্ভর করে অ্যাথলিট বাছাই করবে ফেডারেশন, যাদের নিয়ে হবে আলাদা ট্রেনিং ক্যাম্প। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়ে গেল বার্সেলোনায় জাভি অধ্যায়। স্প্যানিশ এই কোচকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বার্সেলোনা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে আগামী 2 বছরের জন্য বার্সার নতুন কোচ হতে যাচ্ছেন বায়ার্ন মিউনিকের ট্রেবল জয়ী সাবেক কোচ হ্যান্সি ফ্লিক।
অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জাভি হার্নান্দেজ। এর আগেও একবার কাতালান ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবার জাভিকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। বিবৃতিতে বার্সেলোনার কোচ ও খেলোয়াড় হিসেবে তার অবদানের জন্য ধন্যবাদ দিয়ে জাভির ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এবারের মৌসুমে লা লিগায় ভালো অবস্থানে নেই কাতালানরা। এদিকে জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে স্প্যানিশ কাপের শিরোপা হাতছাড়া হয় বার্সেলোনার। বিদায় নেয় কোপা দেল রে থেকেও। এরপরই ক্লাব ছাড়ার ঘোষণা দেন জাভি। তার বিদায়ের ঘোষণায় বদলে যায় বার্সার দৃশ্যপট। টানা ম্যাচ জেতা সহ চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ পারফরমেন্স করে ক্যাম্প নু এর দলটা। এর মধ্যেই বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনা করে জাভি সিদ্ধান্ত পরিবর্তন করেন 25 এপ্রিল। তবে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে দলের আর্থিক ও দল গঠনে সীমাবদ্ধতার মন্তব্য ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে জাভিকে সরানোর মতো সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। তবে নাটকের কিছু অংশ এখনো বাকি। চুক্তি শেষ হওয়ার আগেই জাভিকে ছেড়ে দিলে ক্লাবের পক্ষ থেকে তাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 15 মিলিয়ন ইউরো, যা বড় চিন্তা বার্সেলোনার জন্য। লিওনেল মেসির সঙ্গে অনেক আগে বার্সেলোনার চুক্তি শেষ হলেও এখন পর্যন্ত মেসির পাওনা টাকা পরিশোধ করছে বার্সা। তবে এবার মেয়াদ শেষ হওয়ার আগে জাভির সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় বড় অর্থচাপে পড়তে পারে ক্লাবটি। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবেন 3 বছরের বার্সার ম্যানেজারের দায়িত্ব। ক্লাবের এ হঠাৎকারী সিদ্ধান্তে হতাশ সমর্থকরাও। আমি মনে করি না এটা কোনো ভালো সিদ্ধান্ত। বার্সার জন্য জাভি যা করেছে তাতে এমন সিদ্ধান্ত খুবই অমানবিক। তিনি দলকে এনার্জি দিতেন, তাকে আরো কিছুটা সময় দেওয়ার প্রয়োজন ছিল। এদিকে জাভির উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের নাম। বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচই নিতে যাচ্ছেন বার্সার নতুন গুরুর দায়িত্ব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রের খবর 2 বছরের জন্য চুক্তি হয়ে গেছে দুই পক্ষের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে এফএ কাপের খবর। ম্যানচেস্টার ডার্বিতে নিষ্পত্তি ঘটবে ইংলিশ ফুটবল মৌসুমের শেষ শিরোপার। টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের শিরোপা জিততে বদ্ধপরিকর ম্যানচেস্টার সিটি। অন্যদিকে হতাশার এক মৌসুমের কেবল শেষটা রাঙানো নয়, বরং আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ইউনাইটেডের সামনে। ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যানচেস্টার এখন নীল। শুধু এখন নয়, গেল কয়েক বছর ধরে শহরটাতে টানা উৎসব করে যাচ্ছে পেপ গার্দিওলার দল। সিটির সেই নীল রং যেন ইউনাইটেডের বেদনার প্রতিচ্ছবি। সুসময় পেছনে ফেলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় হার এড়ানোটাই মূল লক্ষ্যে পরিণত হয়েছে রেড ডেভিলসের। আরও একবার আন্ডারডগ হয়ে ম্যানচেস্টার ডার্বি খেলার অপেক্ষায় ইউনাইটেড শিবির। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। সাধারণ কোনো ম্যাচ নয়, মঞ্চটা এফএ কাপের ফাইনাল। যে টুর্নামেন্টের সবশেষ আসরে এই সিটির কাছেই টাইটেল খুইয়েছিল এরিক টেন হ্যাগের দল। অবশ্য এবার এফএ কাপের ট্রফি ঘরে তোলাটা বেশ গুরুত্বপূর্ণ ইউনাইটেডের জন্য। পয়েন্ট টেবিলের 8 নম্বরে লিগ শেষ করা দলটার সামনে ইউরোপিয়ান কম্পিটিশনে টিকে থাকতে একমাত্র উপায় এই ডোমেস্টিক টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জেতা। যদিও ইউনাইটেডের জন্য সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শুধুমাত্র প্রতিপক্ষ সিটি বলে নয়, এফএ কাপে খেলা নিজেদের শেষ 5 ফাইনালের 4টাতেই হারের অভিজ্ঞতা সঙ্গী হয়েছে রেড ডেভিলসের। অবশ্য অঘটনের জন্ম দিলেও টেন হ্যাগ যে দায়িত্ব হারাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। আমার কিছুই বলার নেই। আমি কেবল আমার কাজের উপর মনোযোগ দিচ্ছি, যেটা করতেই হবে, এবং তার মধ্যে প্রথম কাজ শনিবারের ম্যাচটা জেতা। ইউনাইটেডের ঠিক বিপরীত অবস্থাটা সিটির। টানা 35 ম্যাচ অপরাজিত, হাতছানি দিচ্ছে ইতিহাসও। প্রথম দল হিসেবে ইংল্যান্ডের টপ টায়ারে টানা 2 মৌসুমে লিগ আর এফএ কাপ জয়ের সুযোগ। রেকর্ডের কথা মাথায় আছে গার্দিওলারও। এখনো কোনো দল টানা 2 বার প্রিমিয়ার লিগ আর এফএ কাপ জিততে পারেনি, কারণ এটা করা কঠিন। আমাদের সামনে সুযোগ রয়েছে এবং আমরা লন্ডনে ভালো পারফর্মই করতে পারবো। প্রতিদ্বন্দ্বী হিসেবে সবাইকে সম্মান করতে হবে, তবে আমাদের মনোযোগটা আসলে নিজেদের ওপর আর নিজেদের পারফরমেন্সে থাকবে। আন্ডারডগ হয়ে নামলেও এফএ কাপের অতীতটা বেশ সমৃদ্ধ ইউনাইটেডের। বিশ্বের সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের রেকর্ড 13তম শিরোপার খোঁজে নামবে টেন হ্যাগের দল। অন্যদিকে সিটি জিতলে হবে 8ম, আর তাহলে
৪৫ বছর পর এক মৌসুমে ২০ হারের লজ্জার রেকর্ড সঙ্গী হবে ইউনাইটেড শিবিরের। সাব্বির মিথুন, সময় সংবাদ। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অজি গ্রেট রিকি পন্টিং। এমন খবরে যখন সয়লাভ ভারতীয় গণমাধ্যম, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। সাফ জানান, বোর্ডের পক্ষ থেকে পন্টিংকে কোনো ধরনের প্রস্তাবই দেয়া হয়নি। শুধু তাই নয়, জয় শাহর মতে ম্যান ইন ব্লুদের কোচ হওয়ার জন্য এমন কাউকে নিয়োগ দেবে বোর্ড যার দেশটির ঘরোয়া ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা রয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ডের কোচের পদে নিয়োগ, লোভনীয় যে চেয়ারে কে না বসতে চায়। তবে প্রস্তাব পেয়েও নাকি তা ফিরিয়ে দিয়েছেন অজি গ্রেট রিকি পন্টিং, এমন খবরই সয়লাভ ভারতীয় গণমাধ্যমে। একটু পেছনে ফেরা যাক। ফলাফল যাই হোক, আসন্ন টি-20 বিশ্বকাপ শেষেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে শেষ হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দীর্ঘ পথ চলা। নতুন কোচ নিয়োগে গেল 13ই মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। তখনই আলোচনায় আসে পন্টিং এর নাম। এ তালিকায় আরও ছিলেন জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং ও গৌতম গম্ভীরও। তবে পন্টিংকে নিয়ে যেন সবার আগ্রহ। খেলোয়াড় আর কোচ দুই ভূমিকাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জেতা পন্টিং 2018 সাল থেকে কোচের দায়িত্ব পালন করছেন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের। এবারের আসরে সমান 7 জয় 7 হারে নেট রান রেটে পিছিয়ে থেকে লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে তার দল। তখনই খবর চাউর হয় ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। প্রস্তাব পর বিষয়টি নিজেও নাকি স্বীকার করেছেন পন্টিং, এমন খবরই প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। আবার এও জানায়, পরিবারকে সময় দিতেই নাকি সেই প্রস্তাব দেয়া হয়েছে ফিরিয়েও। তবে বিসিসিআই কর্তারা বলছেন ভিন্ন কথা। শুধু পন্টিংই নন, কাউকেই এখন পর্যন্ত নাকি ম্যান ইন ব্লুদের কোচ হওয়ার জন্য দেয়া হয়নি কোনো প্রস্তাবই। আমি কিংবা বিসিসিআই কারো পক্ষ থেকেই কোনো অজি ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য কোনো ধরনের প্রস্তাব দেয়া হয়নি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি খবর ছড়িয়ে পড়েছে। এটা একবারেই মিথ্যা খবর। তাহলে প্রশ্ন ওঠে, ভারতীয় পরবর্তী কোচ নিয়ে বিসিসিআই এর পরিকল্পনা কি? সে উত্তরও দিয়েছেন জয় শাহ, যেখানে ইঙ্গিত মিলছে ভারতীয় সাবেক কোনো ক্রিকেটারই হয়তো হতে যাচ্ছেন দেশটির পরবর্তী কোচ। ভারতীয় ক্রিকেট দলের জন্য সঠিক পদ্ধতি মেনেই কোচ নির্বাচন করা হবে। আমরা এমন একজনকে খুঁজছি যার ভারতীয় ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঘরোয়া ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান থাকলেই ভারতীয় ক্রিকেট দলের উন্নতি করা সম্ভব হবে। 27 মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারতীয় কোচের পদে আবেদন করা যাবে। তবে জয় শাহের এমন মন্তব্যের পর অনেকে ধরে নিয়েছেন, সব ঠিক থাকলে হয়তো গৌতম গম্ভীরই হতে যাচ্ছেন রোহিত কোহলিদের পরবর্তী গুরু। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একরাশ খারাপ খবরের মধ্যে তাসকিনে স্বস্তি, স্ক্যান রিপোর্টে আসেনি নেতিবাচক কিছু। বিশ্বকাপে থাকছেন স্পিড স্টার, হিউস্টনে কাল টাইগারদের মান বাঁচানোর লড়াই। এবং ফিফার জরিমানার সম্মুখীন হয়েও বড় গলা সালাম মুর্শিদের, জালিয়াতি ও মিথ্যাচার করেনি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন ছোয়া খন্দকার। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।